প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুলিয়া জেএমপি কলেজের নিয়মিত এবং ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলা বিষয়ের প্রভাষক শরীফুল ইসলাম। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ ও সুন্দর জীবনযাপন করছো এবং লেখাপড়ার সান্নিধ্যেই আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলোকে তোমরা দেখছো, সেই অনুযায়ী পাঠ্যাভ্যাস করছো এবং উত্তরোত্তর সমৃদ্ধি ঘটছে তোমাদের জ্ঞানে, এটাই আমাদের কাম্য। তো আজ আমি পাঠ্য বিষয় ইতিমধ্যে লিখে রেখেছি। যেহেতু বিগত ক্লাস রিসেন্ট যে ক্লাসটি আমি নিয়েছি, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম কি কি উপায়ে বাংলা শব্দ গঠন করা যায় অ্যান্ড কি কি উপায়ে বাংলা শব্দ গঠন করা যায়, সেগুলি থেকে পড়িয়েছিলাম উপসর্গ যোগে কীভাবে বাংলা শব্দ গঠন করা যায় সেটি পড়িয়েছিলাম। তো বাংলা শব্দ গঠন করা যায় উপসর্গের মাধ্যমে, সমাসের মাধ্যমে, বিভক্তির মাধ্যমে, সন্ধির মাধ্যমে বাংলা শব্দ গঠন করা যায়। তো এরই ধারাবাহিকতায় উপসর্গ দিয়ে কীভাবে বাংলা শব্দ গঠন করা যায় সেটি আমরা দেখেছি। তো আজকে আমি সমাস সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। সমাস সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ কি আমরা একটু দেখি। সমাস সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা বহু পদে একপদীকরণ। অর্থাৎ সমাস শব্দের অর্থ আমরা পাচ্ছি যে সংক্ষেপণ বা বহু পদে একপদীকরণ। সন্ধি শব্দের অর্থ যেমন আমরা পাই যে মিলন, দুইটি ধ্বনিকে বা একটি শব্দের দুইটি অংশকে একত্রে মিলায় সন্ধি। কিন্তু সমাস কি করে? সমাস একটি বাক্যের একাধিক শব্দকে একই সূত্রে গেঁথে একটা শব্দ তৈরি করে। অর্থাৎ সমাস কি? সমাস হচ্ছে বাক্যদেহের অলঙ্কার। বাক্যদেহের অলঙ্কার যেমন আমরা কি নারীদেহের অলঙ্কার তার শরীরকে সুশোভিত করে, তার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, ঠিক তেমনি বাক্যের দেহের অলঙ্কার বা গদ্যের দেহের অলঙ্কার কি করে? গদ্যের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। বহু শব্দ চয়ন না করে একটি সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে যদি সেই ভাবটাকে প্রকাশ করতে পারি তাহলে ভাষাগত শ্রুতি মাধুর্য, ভাষাগত সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। তো এই ভাষাগত সৌন্দর্যকে বাড়ানোর জন্যে, ভাষাগত সৌন্দর্যের বহুমাত্রিকীকরণ করার জন্যে, ভাষার দেহে অলঙ্কার জড়ানোর জন্যেই আসলে সমাস। সমাস কি করে তাহলে আমরা দেখি যে যদি বলি, আমরা সাধারণত বলি দেশ সেবা। দেশ সেবা আমরা একসাথে লিখি, কিন্তু এটাকে যদি আমরা ভেঙে লিখি দেশের সেবা, তো দেশের সেবা আমরা না লিখে আমরা একবারে লিখছি দেশ সেবা। অথবা যদি বলি সিংহাসন, তাহলে লিখি আমরা কি সিংহ চিহ্নিত
যে আসন, সিংহ চিহ্নিত যে আসন। তো আমরা সিংহ চিহ্নিত যে আসন না বলে আমরা একবারে বলছি কি, একবারে বলছি সিংহাসন। দেশ সেবাকে কি বলছি আমরা, দেশের সেবা। দেশ সেবাকে বলছি দেশ সেবা। বা বলছি হচ্ছে যদি বলি যে রাজকুমার, তাহলে হচ্ছে রাজার কুমার বা এই ধরনের। তো আমরা দেখতে পাচ্ছি আমি দুটো উদাহরণ লিখেছি এখানে। এই দুইটি হচ্ছে সমাসবদ্ধ পদ, এই দুটি হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ কি করে, সমাসবদ্ধ পদে এই আমরা এখানে যেগুলোকে দেখছি দেশের সেবা, এই দেশের সেবা এটিকে আমরা এক কথায় বলছি ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিবাদমান বাক্য, বিবাদমান বাক্য। অর্থাৎ এখানে প্রত্যেকটি একটি শব্দের সাথে আরেকটি শব্দের বিবাদ আমরা চিন্তা করে নিই যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের মধ্যে বিবাদ আছে। তো একটি শব্দের সাথে আরেকটি শব্দের বিবাদ, তো এটাকে আমরা বলছি তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এই ব্যাস বাক্যের মধ্যে প্রত্যেকটি যে পদ আসে, প্রত্যেকটি যে পদ, এই পদগুলোকে আমরা বলছি সমস্যা মান পদ। অর্থাৎ প্রত্যেকটি পদের মধ্যে সমস্যা আছে, প্রত্যেকটি পদের মধ্যে সমস্যা আছে, তাই আমরা বলছি একে সমস্যামান পদ। ব্যাস বাক্যের মধ্যে প্রত্যেকটি পদকে আমরা বলছি তাহলে সমস্যামান পদ। তো আর এগুলো কি, এই সমাসবদ্ধ যে পদগুলো হচ্ছে এটা মূলত সমস্ত পদ, সমস্ত পদগুলোই এর মধ্যে আছে, সমস্ত পদগুলোই এর মধ্যে আছে, তাই বলছি আমরা একে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন যে পদ। আর সমাস নিষ্পন্ন পদটাকে যখন আমরা ভাঙি তখন সেগুলোর প্রত্যেকটি পদই হচ্ছে আমাদের জন্য সমস্যামান পদ। আর এই পুরোটাকে আমরা বলছি ব্যাস বাক্য, পুরোটাকে আমরা বলছি ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত যে আসন এটি হচ্ছে ব্যাস বাক্য, কিন্তু সিংহ চিহ্নিত যে আসন প্রত্যেকটি শব্দই হচ্ছে এই ব্যাস বাক্যের মধ্যে যে প্রত্যেকটি শব্দ আছে প্রত্যেকটি শব্দই হচ্ছে সমস্যামান পদ। তো আমরা বুঝলাম যে সমস্যামান পদ কোনটাকে বলে, সমস্ত পদ কোনটাকে বলে, সমস্ত পদ সমাসবদ্ধ যে পদটা। তারপরে সমস্যামান পদ কোনটাকে বলে, যে প্রত্যেকটি পদ হচ্ছে সমস্যামান পদ। আর কি ব্যাস বাক্য এই পুরো ভাঙা হয় যেটাকে মানে সমাসবদ্ধ পদটাকে ভাঙলে যেটা থাকে সেটাই হচ্ছে মূলত ব্যাস বাক্য। তো এই হচ্ছে সমাসের আমরা বিশ্লেষণ করলে, সমস্ত সমাসবদ্ধ বা সমস্ত পদকে বিশ্লেষণ করলে এগুলি আমরা পাচ্ছি। তো সমাস, এবার আসে সমাস মূলত কত প্রকার। আবার সমাসবদ্ধ পদের কিন্তু আরো একটা বিষয় আছে যেটি হচ্ছে পূর্বপদ এবং পরপদ। এখানে যে দেশ সেবা আমরা দেখছি বা সিংহ চিহ্নিত যে আসন যেটা দেখছি, এখানে প্রথমে যে পদটা থাকে সেটাকে আমরা বলছি পূর্বপদ এবং পরে যে পদটি থাকে সেটাকে বলছি আমরা পরপদ, পরপদ বা উত্তরপদ। যেমন দেশের সেবা,
তাহলে এটি হচ্ছে পূর্বপদ, এটি হচ্ছে পরপদ। এখানে এটি হচ্ছে পূর্বপদ আর এটি হচ্ছে পরপদ। সিংহ চিহ্নিত পূর্বপদ আর যে আসন এটি হচ্ছে পরপদ। পূর্বপদ আর এটি হচ্ছে পরপদ, বা এখানে আমরা বলি উত্তর পদ। পরপদ বা উত্তর পদ বলে থাকি। তো সিংহ চিহ্নিত যে আসন সেটিকে আমরা বলছি সিংহাসন বা দেশ সেবা, দেশের সেবা। এই দেশ সেবাকে ভাঙলে যে দুইটি পদ পাচ্ছি, এই দুইটি পদ হচ্ছে প্রত্যেকেই সমস্যামান পদ। দুটি পদের মধ্যে প্রত্যেকেরই সমস্যা আছে, তাই একে বলছি আমরা সমস্যামান পদ। আচ্ছা, এরপরে এই পুরোটিকে আমরা কি বলছি? দেশের সেবা। এই পুরো ব্যাস বাক্যটাকে বলছি আমরা ব্যাস বাক্য। এই পুরো ভাঙা অংশটা, তাই না, একে বলছি আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এর মধ্যে প্রত্যেকটা পদকে বলছি আমরা সমসমান পদ, এবং এই ব্যাস বাক্যের প্রথম অংশটাকে বলছি আমরা পূর্বপদ, পরের অংশটাকে বলছি পরপদ বা উত্তরপদ। সমাস করতে গেলে আমাদেরকে প্রথমে এই বেসিক জিনিসটা শিখতে হবে। কি সমাস নিষ্পন্ন যে পদটি সেটি হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদকে যখন আমরা ভাঙবো তখন আমরা এরকম পাবো সমস্ত পদ। এই সমস্ত পদকে দেশ সেবাকে যখন ভেঙেছি তখন দেশের সেবা পেয়েছি, সিংহাসনকে যখন ভেঙেছি তখন সিংহ চিহ্নিত যে আসন সেটি পেয়েছি। তো সিংহাসনকে যখন ভেঙেছি, সিংহ চিহ্নিত যে আসন যখন হয়েছে, এখানে প্রত্যেকটি পদই হচ্ছে সমস্যামান পদ এবং পুরোটাই একটি ব্যাস বাক্য। এবং এই ব্যাস বাক্যের মধ্যে প্রথম পদটি হচ্ছে পূর্বপদ এবং পরবর্তী পদটিকে আমরা বলছি পরপদ বা উত্তরপদ। এবার হচ্ছে সমাসের শ্রেণী বিভাগ। আমরা দেখব সমাস মূলত কত প্রকার, সমাস কত প্রকার হতে পারে এটি নিয়ে আমরা আলোচনা। তো দেখছি এবার আমরা যে সমাস এর শ্রেণীকরণ আমরা দেখব। সমাস মূলত কয় ভাগে ভাগ করা যেতে পারে। সমাসের শ্রেণী বিভাগ। তাহলে সমাসের যদি শ্রেণী বিভাগ করি আমরা তাহলে পাচ্ছি কি কি দেখি। প্রথমত দ্বন্দ্ব সমাস, তারপরে পাচ্ছি দ্বিগু সমাস, কর্মধারয়, তারপরে পাচ্ছি কি তৎপুরুষ, বহুব্রীহি, আর অব্যয়ভাব সমাস। তাহলে কত ধরনের সমাস আমরা পাচ্ছি? দ্বন্দ্ব সমাস, তারপরে পাচ্ছি দ্বিগু সমাস, তারপরে পাচ্ছি কর্মধারয়, এরপরে পাচ্ছি তৎপুরুষ, তারপরে পাচ্ছি বহুব্রীহি, এরপরে পাচ্ছি অব্যয়ীভাব, বহুব্রীহি, বহুধান। তো মূলত আমরা সমাস কত ভাগে পাচ্ছি?
সমাস তাহলে পাচ্ছি আমরা সমাস 6 প্রকার। সমাস তাহলে কত প্রকার পাচ্ছি? সমাস মূলত পাচ্ছি আমরা 6 প্রকার। সমাস এর শ্রেণীকরণ করলে আমরা সমাস মূলত বলাটা ঠিক না, সমাস সাধারণত 6 প্রকার। যদি মূলত বলি সেক্ষেত্রে আসে সমাস মূলত 4 প্রকার। সমাস সমাস সাধারণত 6 প্রকার আর মূলত 4 প্রকার। এই 4 প্রকার তাহলে কি কি? এই 4 প্রকার দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ এবং বহুব্রীহি অব্যয়ীভাব। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। দ্বিগু এবং কর্মধারয় বাদ পড়লো কেন? অনেকেই কি বলছেন সমাসকে, যে দ্বিগু সমাসকে অনেকে কি করেছেন কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। দ্বিগু সমাসকে অনেকেই কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার কি দেখছি আমরা? দ্বিগু সমাসকে কর্মধারয় অন্তর্ভুক্ত করেছে, আবার অনেক সময় কি কর্মধারয়কেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছে। আমরা দেখছি কি দ্বিগু সমাসকে অনেকেই কর্মধারয়, অনেক ব্যাকরণবিদ কি করেছেন কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন, আবার কর্মধারয় সমাসকেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। তো সেক্ষেত্রে আমরা দেখছি দ্বিগু এবং কর্মধারয়কেই যদি আমরা তৎপুরুষের মধ্যে নিয়ে আসি সেক্ষেত্রে দ্বিগু এবং কর্মধারয়কে আমরা উজ্জ্বল রাখতে পারি ব্যাকরণবিদদের মতে। যদিও আমরা সমাসের 6 ধরনের শ্রেণীকরণ, 6টি শ্রেণীকরণ সম্বন্ধে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস থেকে শুরু করে দ্বিগু, অব্যয়ীভাব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি সবগুলি সম্বন্ধে আলাদা আলাদা করে আমরা আলোচনা করব কিভাবে এই 6 ধরনের সমাসকে আমরা চিহ্নিত করতে পারি। এই 6 ধরনের সমাসকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? সমস্ত পদকে যখন আমরা ভাঙব তখন তার বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা সমস্ত পদের মধ্যে যে সমসমান পদ বা বিগ্রহ বাক্য, যেটা এখানে আমরা দেখব কি যে পূর্বপদ এবং পরপদের মধ্যে সম্বন্ধ যাচাই করব, দেখব কোনটি কোন বৈশিষ্ট্য ধারণ করে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেটাকে আমরা সেই সমাসের অন্তর্ভুক্ত করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের তাহলে এই 6টি যে সমাস প্রত্যেকটির প্রকৃতি সম্বন্ধে আমাদের জানতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ধর্ম, যে এই গুণাবলী হলে সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি, বা এই গুণাবলী থাকলে সেগুলিকে আমরা দ্বিগু বলি, অব্যয়ীভাব বলি, বা কর্মধারয় বা তৎপুরুষ বলি। প্রত্যেকটি আলাদা আলাদা, এই 6টি সমাসের প্রত্যেকটির আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তো এই প্রত্যেকটির আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমাদেরকে আসলে জানতে হবে যে আসলে প্রত্যেকটির আলাদা আলাদা কি কি বৈশিষ্ট্য আছে। এবার আমরা সেই আলোচনায় চলে যাব। তো সমাস সাধারণত 6 প্রকার, মূলত 4 প্রকার আমরা দেখলাম, আর এই 6 প্রকার নিয়ে আমরা এখন আলোচনা করতে চলেছি। প্রথমত বলবো আমরা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি হয়? দ্বন্দ্ব সমাসে এখানে লিখে রাখি আমরা ব্যাস বাক্যে বা বিগ্রহ বাক্যে প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে। প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে। ব্যাস বাক্যে প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকবে। কিসে? দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য
থাকবে, কোনোটির অর্থকেই খর্ব করে দেখা হবে না। প্রত্যেকটি যে সমসমান পদ যেগুলো থাকে সেগুলোর প্রত্যেকটিরই অর্থের প্রাধান্য থাকবে। যদি বলি মাতা পিতা, তাহলে কি হচ্ছে মাতা ও পিতা, মাতা ও পিতা। তাহলে দেখছি কি আমরা প্রত্যেকটি পদেরই এখানে প্রাধান্য আছে, অর্থের প্রাধান্য থাকবে। এখানে প্রত্যেকটি পদেরই অর্থের প্রাধান্য থাকে। সমস্ত পদের মধ্যে এই প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য আছে। সমস্ত পদের দিকে দেখছি আমরা মাতা পিতা দুটি আছে, এই দুটি অর্থের প্রাধান্য আমরা এখানে লক্ষ্য করছি। তো দ্বন্দ্ব সমাসে কি হবে, পূর্বপদ এবং পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হবে কি ও এবং আর। এর তিনটি আমরা জানি মূলত কি অব্যয়, তাই না? দ্বন্দ্ব সমাসে কি ব্যবহার করা হবে, ব্যাস বাক্যে ও এবং আর, ও এবং আর, এই তিনটি কি মূলত সংযোজক বা অব্যয়। আমরা জানি যে অব্যয় পদের কাজ হচ্ছে সংযোগ সাধন করা, দুটি শব্দের মধ্যে, দুটি আলাদা আলাদা বাক্যের মধ্যে সংযোগ সাধন করা। আমি, তুমি ও সে একসাথে বাজারে যাব এবং ঘোরাঘুরি করব। এই আমি, তুমি ও সে এগুলো কি, এগুলোর মধ্যে সংযোগ ঘটাচ্ছে এই ও এবং আর। তো আমরা এখানে দেখলাম কিন্তু এই সংযোজক অব্যয় ও কিন্তু আছে, সংযোজক অব্যয় ও কিন্তু আছে। আবার অনেক ক্ষেত্রে সংযোজক অব্যয় কিন্তু থাকে না, যদি দেখি আমরা দা কুমড়া, যদিও এটা বিরোধার্থক, দা কুমড়া, দা থাকতেছে আবার থাকতেছে দা, মূলত এই যে আমরা এখানে হাইফেনটা দিয়েছি, এখানে না দিয়ে আমরা ও এখানে ব্যবহার করতে পারি, দা ও কুমড়া। তো আমরা দেখছি যে অব্যয় পদের ব্যবহার কিন্তু সমাস, দ্বন্দ্ব সমাসের মধ্যে থাকবে। অব্যয় পদ অবশ্যই ব্যবহার করতে হবে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। ব্যাস বাক্যে আমরা অব্যয় পদ দেখছি যে দুটি পদের মধ্যে সংযোগ সাধন করছে এবং সমস্ত পদের মধ্যে এই অর্থের প্রাধান্য কিন্তু দুই পদেরই অর্থের প্রাধান্য থাকছে। পূর্বপদ এবং পরপদের অর্থ কিন্তু সমস্ত পদের প্রাধান্য পাচ্ছে। তো এখানে আমরা কি দেখছি, তাহলে যে সমাস, দ্বন্দ্ব সমাসের মধ্যে কিন্তু দ্বন্দ্ব সমাস কয় প্রকার দেখছি আমরা, মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, অঙ্গবাচক, মিলনার্থক, বিরোধার্থক, অঙ্গবাচক, বিপরীতার্থক, সংখ্যাবাচক, সমার্থক, এ ধরনের বহু দ্বন্দ্ব আমরা দেখতে পাই। আসলে আমরা ওই ধরনের শ্রেণীকরণে যদি যাই তো সেটা একটু আমাদের জন্য তালগোল পেকে যায়। মূলত আমরা দেখতে থাকবো যে যখন দেখব যে ও এবং আর আছে ব্যাস বাক্যের মধ্যে, সেক্ষেত্রে সেগুলিকে আমরা দ্বন্দ্ব সমাস হিসেবে চিহ্নিত করব এবং পূর্বপদ এবং পরপদের অর্থ যেখানে সমস্ত পদের মধ্যে প্রাধান্য থাকবে তাকেই আমরা বলবো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস তাহলে দেখি আমরা হাত পা, হাত ও পা, মা ও বাবা, ভাই ও বোন, দা ও কুমড়া, 7 ও 5, 9 ও 6, এগুলো হচ্ছে মূলত
দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ধীরে সুস্থে যদি বলি, ধীরে ও সুস্থে, আগে ও পাশে, আকার ইঙ্গিতে, আকার ও ইঙ্গিতে, ধীরে ও সুস্থে, আগে ও পাশে, আগে পাশে, আকার ও ইঙ্গিতে, আকার ইঙ্গিতে। এই হচ্ছে ভালো মন্দ, ভালো ও মন্দ, কম বেশি, কম ও বেশি, সুখ দুঃখ, সুখ ও দুঃখ, হাসি কান্না, হাসি ও কান্না। তো এগুলোর মধ্যে আমরা যে ও এবং আর এগুলো থাকবে। যদি আমরা কোনো সমস্ত বাক্যে ভাঙি তাহলে বাক্যের মধ্যে ও এবং আর এই তিনটি অব্যয় সেখানে থাকবে এবং দুই পদেরই অর্থে প্রাধান্য থাকবে। তাহলে তাকে আমরা বলতে পারছি যে দ্বন্দ্ব সমাস হিসেবে তাকে আমরা মূলত চিহ্নিত করতে পারি। তবে একটি বিষয় আছে, সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব যে সমাসের কি থাকবে, কোন রকম সমস্যবান পদে বিভক্তি লোপ হবে না। সমস্যাবান পদে এই যে বিভক্তি, আমরা কিন্তু ওটাকে এখানে লোপ দেখেছি, ও এখানে কিন্তু সমস্যাবান পদে আমরা পাই না। দুই পদের অর্থ প্রাধান্য আছে, কিন্তু মাঝখানে যে বিভক্তি, যে মা ও বাবা, মা ও বাবা বা মা মাতা ও পিতার মধ্যে যে মাতা ও পিতাকে যে বিভক্ত করেছে, সেই বিভক্তি ও এখানে কিন্তু লোপ পাচ্ছে। আমরা কিন্তু সমস্ত পদে যে সেই বিভক্তিটাকে দেখছি না, কিন্তু অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে সেই বিভক্তি লোপ পাবে না। দুধে ভাতে জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। দুধে ভাতে জলে স্থলে, হাতে কলমে। বিভক্তি লোপ পাবে না। যেমন দুধে ভাতে জলে স্থলে, দুধে ভাতে জলে স্থলে, হাতে কলমে, দেশে বিদেশে। এখানে এগুলো কিন্তু দুধে ভাতে, দুধ ভাত কিন্তু থাকছে না, দুধে ভাতেই কিন্তু থাকছে। অর্থাৎ সমস্ত পদে এসেও বিভক্তি লোপ পাচ্ছে না। সমস্ত পদে এসে যে পদগুলোতে যে সমাসের বিভক্তি লোপ পাবে না, সেগুলি মূলত আমরা অলুক হিসেবে আমরা চিন্তা করব। অলুক অর্থাৎ যার বিভক্তি লোপ হয় না, ওই ধরনের অলুক কিন্তু আমরা পাবো। অলুক সমাসের উদাহরণ কিন্তু আমরা পাবো। তো এই হচ্ছে মূলত দ্বন্দ্ব সমাসের, আমাদের দ্বন্দ্ব সমাস সম্বন্ধে বললাম। এই হচ্ছে মূলত দ্বন্দ্ব সমাসগুলো। দ্বন্দ্ব সমাস কীভাবে চিহ্নিত করা যায় সেটা আমরা দেখলাম। তো আজকে ক্লাসে আমরা দেখলাম সমাস কাকে বলে, সমাস কত প্রকার, কি কি, এটা আমরা দেখেছি। হ্যাঁ, তো আমরা সমাস পেয়েছি। আমরা দেখেছি মূলত সমাস 6 প্রকার হিসেবে দেখেছি। দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, এগুলোকে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু 3টি সমাস আছে যেগুলিকে আমরা অপ্রধান সমাস হিসেবে বলছি। সেগুলো কি? প্রাদি সমাস, নিত্য সমাস এবং অলুক। আমি এটা বলিনি যদিও, এজন্য আমি ক্লাসের শেষে আবার বলে দিলাম যে অলুক কিন্তু কি? প্রাদি, নিত্য আর অলুক। প্রাদি সমাস, নিত্য সমাস এবং অলুক, এই 3টি মূলত কি বলছি আমরা? অপ্রধান এই তিনটিকে আমরা কি বলছি? মূলত অপ্রধান সমাস। এই অলুক কিন্তু আমরা এখানে, এই অলুক সম্বন্ধে কিন্তু আমরা
করেছি যে প্রাদি সমাস, নিত্য সমাস এবং অরূপ আছে, সেই অরূপ কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তো তাহলে আমরা দেখছি যে সমাস 6 প্রকার। এর মধ্যে আমরা দ্বন্দ্ব সমাসটি নিয়ে আলোচনা করলাম এবং অপ্রধান সমাস, অরূপ কিন্তু এখানে আলোচিত হলো। তো সব মিলিয়ে এই ছিল আজকে সমাস সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং আগামী ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। আমাদের যে অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা দেখবে, এটাই তোমাদের কাছে আমাদের একান্ত কামনা। তো তোমরা যে যেখানেই থাকো ভালো থাকবে, সুস্থ সুন্দর থাকবে, পড়ালেখার মধ্যে থাকবে, সুন্দর পরিবেশের মধ্যে থাকবে, এটাই তোমাদের কাছে আমাদের একান্ত কামনা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।